নমস্কার। আজ আমরা কথা বলবো স্টারলাইট টেকনোলজিস বা এসটিএল নিয়ে। সম্প্রতি কোম্পানিটা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এসেছে। হ্যাঁ, ওদের কিছু স্ট্র্যাটেজিক চেঞ্জ হয়েছে, যেমন সার্ভিস ব্যবসাটা আলাদা করা, আবার ফান্ডিংও তুলেছে ওরা। ঠিক। আর এই কোম্পানিটা দেখুন, ভারতের ডিজিটাল যে পরিকাঠামো তৈরি হচ্ছে, বিশেষ করে 5G আর ভারতনেট, সেখানে কিন্তু একটা বেশ বড় ভূমিকা পালন করছে। অবশ্যই। তো আজকের আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে দেখব এর সাম্প্রতিক পরিবর্তনগুলো আর এর ভবিষ্যৎ সম্ভাবনা বা ঝুঁকি, সেগুলো ঠিক কী রকম। চলুন তাহলে শুরু করা যাক। এসটিএল এর মূল কাজটা কি নিয়ে, ওরা ঠিক কি করে? দেখুন, এসটিএল মূলত দুটো জিনিস করে। এক হলো অপটিক্যাল ফাইবার কেবল বানানো, আর দুই হলো ডিজিটাল নেটওয়ার্ক ইন্টিগ্রেশন বা নেটওয়ার্ক তৈরি করে দেওয়া। আচ্ছা। ওদের একটা বড় অ্যাডভান্টেজ হলো ওরা গ্লাস প্রিফর্ম নিজেরাই বানাতে পারে। এই জিনিসটা কিন্তু খুব কম কোম্পানিরই ক্ষমতা আছে। ও, ইন্টারেস্টিং। আর সম্প্রতি যে বড় দুটো পদক্ষেপের কথা বলছিলাম। হ্যাঁ, দুটো বড় খবর। প্রথমত, ওদের যে সার্ভিস ব্যবসাটা ছিল, যেটা নেটওয়ার্ক তৈরি বা ম্যানেজ করত, সেটাকে ওরা আলাদা করে দিয়েছে এসটিএল নেটওয়ার্কস বা ইনভেনিয়া নামে। এর কারণটা কি? কারণটা হলো যাতে ওরা মূল যে ফাইবার তৈরির ব্যবসা, সেটায় আরও বেশি ফোকাস করতে পারে। আর দ্বিতীয় বড় খবরটা হলো ওরা প্রায় 1000 কোটি টাকা তুলেছে বাজার থেকে কিউআইপি পদ্ধতিতে। কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট, তাই তো? একদম, বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকে টাকা তুলেছে। আর এই সব কিছুর প্রভাব কি ওদের ফিনান্সিয়াল রেজাল্টে দেখা যাচ্ছে? রিসেন্ট কোয়ার্টারের রেজাল্ট কেমন? হ্যাঁ, প্রভাবটা কিন্তু বেশ স্পষ্ট। এই অর্থবৎসর FY26 এর প্রথম কোয়ার্টারেই কোম্পানি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তাই নাকি? হ্যাঁ, দেখুন, রেভিনিউ প্রায় 17% বেড়েছে আগের বছরের তুলনায়। ইবিডিআটে, যেটা কোম্পানির অপারেশনাল প্রফিট বোঝায়, সেটা তো প্রায় 94% লাফিয়েছে। বাহ, 94%! হ্যাঁ, 94%। আর আগে যে লোকসান করছিল, সেখান থেকে বেরিয়ে এসে প্রায় 10 কোটি টাকা লাভও করেছে এই কোয়ার্টারে। আচ্ছা, তাহলে এই যে কিউআইপির টাকাটা, এটা কি কাজে লাগিয়েছে ওরা? এই টাকাটা মূলত ব্যবহার করা হয়েছে ঋণ কমাতে। দেখুন, কোম্পানির ওপর ঋণের বোঝাটা বেশ খানিকটা কমেছে। নেট ঋণ এখন প্রায় 1300 কোটি টাকায় নেমে এসেছে। এটা কোম্পানির আর্থিক স্থিতিশীলতার জন্য খুব ভালো খবর। বোঝা গেল। তাহলে ফিনান্সিয়ালি একটা টার্ন অ্যারাউন্ডের মতো দেখাচ্ছে। আচ্ছা, এবার যদি বাজারের সুযোগের দিকে তাকাই, বিশেষ করে ভারতের বাজারে এসটিএল এর জন্য সুযোগটা কতটা বড়? সুযোগটা দেখুন সত্যিই বিশাল। ভারতে এখন 5G নেটওয়ার্ক খুব দ্রুত ছড়াচ্ছে। সরকারের লক্ষ্যমাত্রা আছে প্রায় 70% মোবাইল টাওয়ারকে ফাইবার দিয়ে কানেক্ট করার। 70%? সেটা তো বিশাল টার্গেট। বিশাল। এর জন্য অনেক পরিমাণে অপটিক্যাল ফাইবারের দরকার হবে। আর শুধু 5G নয়, ভারতনেট প্রকল্পের তৃতীয় পর্যায়ে আসছে সামনে। ওটার বাজেটও তো অনেক বড় শুনছিলাম। হ্যাঁ, প্রায় 1.39 লক্ষ কোটি টাকার বাজেট। এখানেও ফাইবারের চাহিদা প্রচুর থাকবে। তো বুঝতেই পারছেন, ফাইবারের চাহিদা কিন্তু এখন তুঙ্গে। এই মুহূর্তে এসটিএল এর হাতে অর্ডার কেমন আছে? ওদের বর্তমান অর্ডার বুক প্রায় 4888 কোটি টাকার। এটা কিন্তু বেশ শক্তিশালী একটা পরিসংখ্যান। ভবিষ্যতের ব্যবসার জন্য একটা ভালো ইঙ্গিত দিচ্ছে। সুযোগ তো অনেক, কিন্তু ঝুঁকির দিকগুলো কি কি? কি নিয়ে চিন্তা করা উচিত? ঝুঁকিও অবশ্যই আছে। প্রথমত, এই অপটিক্যাল ফাইবার বাজারে কম্পিটিশন কিন্তু মারাত্মক। অনেক দেশি বিদেশি বড় প্লেয়ার আছে। ফলে লাভের মার্জিনে সবসময় একটা চাপ থাকে। প্রফিট মার্জিন ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, এই যে বড় সরকারি প্রকল্পগুলো, যেমন ভারতনেট, হ্যাঁ, এগুলোতে কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন অনেক বেশি হয়। আর পেমেন্ট পেতে টাকা আদায় হতেও অনেক সময় লেগে যায়। এটা একটা লিকুইডিটির চাপ তৈরি করতে পারে। ঠিক। আর সবচেয়ে বড় চিন্তার কারণ কোনটা এখন? এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো আমেরিকার ওই মামলাটা। প্রিজমিয়ান গ্রুপের সাথে একটা পেটেন্ট মামলায় ওরা হেরে গেছে। আর তার জন্য প্রায় $96.5 মিলিয়ন, বিশাল অঙ্কের একটা জরিমানা দিতে হবে। নাকি আরও কিছু? দেখুন, এটা শুধু একটা বিশাল আর্থিক বোঝা তো বটেই, প্রায় 800 কোটি টাকার ধাক্কা। কিন্তু তার থেকেও বড় সমস্যা হতে পারে। কি রকম? এই ঘটনাটা উত্তর আমেরিকার মতো একটা গুরুত্বপূর্ণ বাজারে কোম্পানির রেপুটেশন বা সুনাম নষ্ট করতে পারে। ভবিষ্যতে ওখানে নতুন ক্লায়েন্ট পাওয়া, নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা কঠিন হয়ে যেতে পারে। এটা ওদের আন্তর্জাতিক গ্রোথের প্ল্যানকে এফেক্ট করতে পারে? একদম, একটা দীর্ঘমেয়াদী বাধা হয়ে দাঁড়াতে পারে।
কোম্পানির গ্লোবাল এক্সপ্যানশনের উচ্চাকাঙ্ক্ষাকে এটা কিছুটা হলেও ধাক্কা দেবে। আচ্ছা, এবার একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে তাকাই। ওখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, প্রমোটাররা নাকি স্টেক বাড়াচ্ছেন। হ্যাঁ, প্রমোটাররা মানে কোম্পানির যারা মালিক তারা কিন্তু নিজেদের শেয়ারের ভাগ বাড়িয়েছে। এটাকে সাধারণত পজিটিভ হিসাবে দেখা হয়, মানে কোম্পানির ভবিষ্যতের প্রতি তাদের আস্থা আছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যেমন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এফআইআইস আর দেশীয় মিউচুয়াল ফান্ডগুলো তারা কিন্তু গত কয়েক কোয়ার্টারে শেয়ার বিক্রি করে নিজেদের হোল্ডিং কমিয়েছে। এটা তো বেশ কনফিউজিং। প্রমোটার কিনছে, ইনস্টিটিউশন বেচছে, এর মানে কি দাঁড়ায়? এটা বাজারের একটা দ্বিধা বা অনিশ্চয়তার দিকেই ইঙ্গিত করে। একদিকে প্রমোটারদের আস্থা, অন্যদিকে বড় বিনিয়োগকারীদের সতর্কতা। হয়তো ওরা ওই মার্কিন মামলার ঝুঁকিটা নিয়ে বেশি চিন্তিত। টেকনিক্যাল চার্টে কি দেখা যাচ্ছে? শেয়ারের দামের মুভমেন্ট কেমন? টেকনিক্যাল দিক থেকে দেখলে কিন্তু সম্প্রতি একটা বেশ পজিটিভ মুভমেন্ট দেখা গেছে। স্টকের দামে বেশ ভালো একটা উত্থান হয়েছে, আর একটা গোল্ডেন ক্রস তৈরি হয়েছে। গোল্ডেন ক্রস মানে হলো শেয়ারের 50 দিনের যে গড় মূল্য 50 ডে মুভিং অ্যাভারেজ, সেটা তার 200 দিনের গড় মূল্যকে 200 ডে মুভিং অ্যাভারেজ নিচ থেকে ক্রস করে ওপরে উঠে গেছে। টেকনিক্যাল অ্যানালিস্টরা এটাকে সাধারণত একটা বুলিশ সিগন্যাল বা শেয়ারের দাম বাড়ার সংকেত হিসেবে দেখেন। সব মিলিয়ে যদি ভ্যালুয়েশনের দিক থেকে দেখি, তাহলে স্টকটা কি বিনিয়োগের যোগ্য বলে মনে হচ্ছে? বিশ্লেষকরা কি বলছেন? দেখুন, অ্যানালিস্টদের মূল্যায়নে একটা মিশ্র ছবি আছে, মানে বিভিন্ন সিনারিও ভাবা হচ্ছে। যদি বেস কেস বা সাধারণ পরিস্থিতি ধরা হয়, মানে মোটামুটি যা আশা করা যায়, হ্যাঁ, তাহলে আগামী 2 বছরে স্টকটার দাম এখনকার প্রায় 120 টাকা থেকে বেড়ে প্রায় 170 টাকা হতে পারে, মানে প্রায় 42% আপসাইডের পোটেনশিয়াল। আচ্ছা, আর যদি খুব ভালো করে? যদি সবকিছু কোম্পানির পক্ষে যায়, মানে বুল কেস, তাহলে 110% পর্যন্ত বৃদ্ধিও অসম্ভব নয়। কিন্তু খারাপ দিকটাও তো ভাবতে হবে। অবশ্যই, যদি পরিস্থিতি খারাপ হয়, মানে বেয়ার কেস, যেমন ধরুন ওই মার্কিন মামলার জরিমানাটা পুরো দিতে হলো বা নতুন অর্ডার এলো না, তাহলে কিন্তু 25% পর্যন্ত দাম পড়েও যেতে পারে। তার মানে ঝুঁকি আর লাভের অনুপাতটা এখনো পজিটিভ দিকেই ঝুঁকে আছে বলে মনে হচ্ছে, মানে সম্ভাব্য লাভটা সম্ভাব্য ক্ষতির চেয়ে বেশি। তবে হ্যাঁ, ঝুঁকিগুলো খুব বাস্তব। কোম্পানিকে ওই চ্যালেঞ্জগুলো খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে। তাহলে আলোচনাটা যদি একটু গুটিয়ে আনি, সংক্ষেপে বলা যায় এসটিএল এখন একটা বেশ গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে, তাই না? একদম। একদিকে দেখুন ভারতের ডিজিটাল বিপ্লবের বিশাল সুযোগ, 5G, ভারতনেট, কোম্পানির নিজের ঘুরে দাঁড়ানোর চেষ্টা, শক্তিশালী অর্ডার বুক, ঋণ কমানো, এগুলো পজিটিভ দিক। আর অন্যদিকে রয়েছে ওই মারাত্মক প্রতিযোগিতা, বড় প্রজেক্ট চালানোর ঝুঁকি, ওয়ার্কিং ক্যাপিটালের চাপ, আর অবশ্যই ওই মারাত্মক মামলার খাঁড়াটা। তাহলে যারা বিনিয়োগের কথা ভাবছেন তাদের কোন কোন বিষয়ের ওপর নজর রাখা উচিত? কয়েকটি জিনিস খুব ক্লোজলি ট্র্যাক করতে হবে, যেমন কোম্পানির লাভের মার্জিন কি ধরে রাখতে পারছে নাকি কম্পিটিশনের চাপে কমে যাচ্ছে, ঋণ কি আরও কমছে, যে অর্ডারগুলো হাতে আছে সেগুলো সময়ে এক্সিকিউট করে টাকায় রূপান্তরিত হচ্ছে তো, আর সবচেয়ে জরুরি ওই প্রিমিয়াম মামলার ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে, তার লেটেস্ট আপডেট কি। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। শেষ করার আগে একটা প্রশ্ন বরং ভাবনার জন্য রেখে যাই। এই যে সার্ভিস ব্যবসাটা আলাদা করলো এসটিএল, নতুন ফান্ডিং পেল, মূল ফাইবার ব্যবসায় নতুন করে ফোকাস করল, এই সব কিছুর পরেও ওই বিশাল আইনি চ্যালেঞ্জটা সামনে রেখে এসটিএল কি সত্যি ভারতের এই ডিজিটাল সুযোগটাকে পুরোপুরি কাজে লাগিয়ে একটা টেকসই বৃদ্ধি অর্জন করতে পারবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। উত্তরটা একমাত্র সময়ই বলতে পারবে। আগামী কয়েকটা কোয়ার্টার খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এসটিএলের জন্য।